আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তান দ্বিতীয় দফা আলোচনা শুরু। ইউক্রেনের 121টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে চাপ প্রয়োগ করতে হবে। সর্বশেষ জানাবো ভারতের সবচেয়ে বিপজ্জনক দল বিজেপি, বললেন অভিনেতা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তান দ্বিতীয় দফা আলোচনা শুরু। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শনিবার ইস্তাম্বুলে শুরু হয়েছে। ইসলামাবাদ বলছে, আফগান মাটি থেকে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলা একটি কার্যকর প্রক্রিয়া গড়ে তুলতেই এই সংলাপের আয়োজন করা হয়েছে। শনিবার 25 অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। সূত্র জানায়, ইস্তাম্বুলের এই সংলাপ গত 19 অক্টোবর দোহায় অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার ধারাবাহিকতা। ওই আলোচনা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সীমান্ত বাণিজ্য এখানে বন্ধ রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হোসাইন আদ্রাবি শুক্রবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ইস্তাম্বুল আলোচনায় আমরা এমন একটি দৃঢ় ও যাচাইযোগ্য পর্যবেক্ষণ কাঠামো গঠনের প্রত্যাশা করছি, যা আফগান মাটি থেকে পাকিস্তানের দিকে পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি কার্যকরভাবে রোধ করবে। তিনি আরও বলেন, পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে আফগান তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করে এবং পাকিস্তানের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগের প্রতিকারে যাচাইযোগ্য পদক্ষেপ নেয়, বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। আন্দ্রাবি বলেন, দোহা সংলাপ ছিল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথে প্রথম পদক্ষেপ, যেখানে মূলত সীমান্ত পারের সন্ত্রাসী হামলা বন্ধ এবং পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শান্তি পুনঃপ্রতিষ্ঠার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এক প্রশ্নের জবাবে আন্দ্রাবি জানান, গত 2-3 দিনে আফগান মাটি থেকে পাকিস্তানে কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়নি। তিনি বলেন, এটি দোহা আলোচনার একটি ইতিবাচক ফল। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পথ বন্ধই থাকবে। সাধারণ পাকিস্তানিদের প্রাণ বাঁচানো বাণিজ্য বা পণ্য পরিবহনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি যোগ করেন, গত 11 অক্টোবর থেকে দুই দেশের সীমান্ত বন্ধ রয়েছে। মাসের শুরুতে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষের ডজন খানেক মানুষ নিহত হয়, যা 2021 সালের তালেবান কাবুল দখলের পর থেকে সবচেয়ে মারাত্মক সংঘাত হিসাবে দেখা দিয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলা নিয়ন্ত্রণে কাবুলকে ব্যবস্থা নিতে হবে। এই উত্তেজনার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতিতে দুই দেশ সম্মত হয়। যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও সীমান্ত বাণিজ্য এখনও পুনরায় চালু হয়নি। ইউক্রেনের 121টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে ইউক্রেনের মোট 121টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার 25 অক্টোবর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত রাতে দায়িত্বরত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 121টি স্থির ডানাযুক্ত মানববিহীন উড়োজাহাজ ইউএভি শনাক্ত করে ধ্বংস করেছে। মন্ত্রণালয় জানায়, এর মধ্যে 20টি ড্রোন ভূপাতিত হয়েছে রোস্তভ অঞ্চলে, 19টি ভলগোগ্রাদে, 17টি ব্রায়ানস্কে, 12টি কালুগায়, 11টি স্মোলেনস্কে, 9টি বেলগোরদে, আরও 9টি মস্কো অঞ্চলে, যার মধ্যে 7টি সরাসরি মস্কোর দিকে যাচ্ছিল। এছাড়া 8টি করে ড্রোনগুলি করে নামানো হয় ভোরেনেজ ও লেলিনগ্রাদ অঞ্চলে, 2টি নভগোরদে, 2টি রিয়াজানে, 2টি তাম্বোভে এবং 1টি করে ড্রোন টভার ও তুলা অঞ্চলে ভূপাতিত করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ড্রোন হামলার ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে চাপ প্রয়োগ করতে হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ইসরায়েলকে গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে চাপ প্রয়োগ করতে হবে। সেই সঙ্গে গাজার জন্য যা যা প্রয়োজন তা করতে আঙ্কারা প্রস্তুত বলেও জানান তিনি। 3 দিনের উপসাগরীয় সফর শেষে শুক্রবার 24 অক্টোবর রাষ্ট্রীয় বিমানে করে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান বলেন, ইসরায়েলকে তার প্রতিশ্রুতি মানতে বাধ্য করতে হবে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে। আমরা ইতোমধ্যেই এই লক্ষ্য পূরণের জন্য পদক্ষেপ নিচ্ছি এবং তা অব্যাহত রাখব। তিনি বলেন, গাজা টাস্ক ফোর্স বিষয়টি নিয়ে বহুমাত্রিক আলোচনাও চলছে এবং তুরস্ক গাজাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তুর্কি সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন। এই বিষয়ে এরদোগান বলেন, এই বাহিনীর কাঠামো বা ধরন এখনও নির্ধারিত হয়নি, এর জন্য আমরা প্রাথমিক অবকাঠামোগত কাজ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, গাজা ইসলামী বিশ্বের জন্য এক বড় পরীক্ষা। গাজার পুনর্জাগরণ একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। একা তুরস্ক, মিশর বা অন্য কোনো উপসাগরীয় দেশ এটি করতে পারবে না। তিনি আরও বলেন, এই লক্ষ্যেই আমরা সফরকালে প্রতিটি স্থানে বিস্তারিত বৈঠক করেছি। আমি আমার পররাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীকে বিভিন্ন দেশে পাঠিয়েছি যাতে আলোচনাগুলো তাদের মাধ্যমে এগিয়ে যায়। এসব যোগাযোগ এখনও চলছে। আমরা উপসাগরীয় দেশগুলোর ভাই বোনদের কাছে স্পষ্ট আহ্বান জানিয়েছি, এখন কথার নয় কাজের সময়। এরদোগান আশাবাদ ব্যক্ত করে বলেন, গাজা আবার দাঁড়াবে, কেউ এতে সন্দেহ করবেন না। এজন্য গাজায় অবিরাম মানবিক সাহায্যের প্রবাহ অত্যন্ত জরুরি। আমি কখনো মিশরের সাহায্য পাঠানো বন্ধ করিনি। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পাঠানো ট্রাক ভর্তি সাহায্য গাজায় পৌঁছে দেয়া হচ্ছে। আমাদের 17তম কাইন্ডনেস শিপ সম্প্রতি এল আরিশ বন্দরে পৌঁছেছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যেসব দেশ ফিলিস্তিনি জনগণের পক্ষে সরব ছিল তার মধ্যে তুরস্ক অন্যতম। মানবিক সাহায্য, কূটনৈতিক মধ্যস্থতা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদিহিতার আহ্বান, এই 3টি কাজ নিয়ে কাজ করে আসছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় মানবিক অভিযানের একটি। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় 1,01,000 টনেরও বেশি সহায়তা পাঠানো হয়েছে। এ পর্যন্ত 16টি কার্গো জাহাজ, 14টি বিমান, খাদ্য, পানি, তাঁবু, কম্বল, স্বাস্থ্য সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম নিয়ে গাজায় পৌঁছেছে, যার মধ্যে 25,000 টন খাদ্য, 3,000 টন পানীয় জল এবং 247 টন চিকিৎসা সরঞ্জাম রয়েছে। ভারতের সবচেয়ে বিপজ্জনক দল বিজেপি, বললেন অভিনেতা কৌশিক সেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন। সদ্য মুক্তি পাওয়া তার ছবি স্বার্থপর নিয়ে কথা বলতে গিয়ে কৌশিক জানান, তিনি ধূসর চরিত্রে অভিনয় করেছেন, তবে ভবিষ্যতে একদিন শুধু মঞ্চে অভিনয় ও পরিচালনায় মনোযোগ দিতে চান। সাক্ষাৎকারে তিনি বলেন, চিন্তা ভাবনা যত পরিণত হবে, ব্যক্তিগত পরিসর তত ছোট হতে থাকে। স্বতন্ত্র চিন্তার কারণে চারপাশের মানুষ কমে যায়, তবে এতে খুব ক্ষতি হয় না। আমি নিজেকে কাচের ঘরে বন্দি মনে করি না, বিশেষ করে যখন আমি একজন মঞ্চ অভিনেতা। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মতামত প্রকাশ নিয়ে কৌশিক জানান, আগে তিনি টেলিভিশনের বিতর্ক সভায় অংশ নিতেন, কিন্তু এখন আর যান না। তিনি বলেন, তৃণমূল, বিজেপি, সিপিএম কি বলল সেটাই সেখানে আলোচ্য বিষয় হয়ে যায়, কিন্তু সমস্যা তো দলীয় রাজনীতির ঊর্ধ্বে। সারা বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে, গাজায় বিভৎসতা চলছে, এই সব বিষয়ে আমাদের মতামতের কোনো মূল্য নেই। তিনি আরও বলেন, দেশে বিজেপি ও রাজ্য তৃণমূল ক্ষমতায় আছে, তাই তারা ভাববে সকলে ওদের দাস। তবে বিরোধীরাও ঠিক করে দেয় আমার প্রতিবাদের ভাষা কেমন হবে। মানুষকে মানুষের ভাষায় কথা বলার সুযোগ দিতে হবে। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কৌশিক মন্তব্য করেন, আমার মতে বিজেপি সবচেয়ে বিপজ্জনক দল, তৃণমূল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, আর সিপিএম ও কংগ্রেস বিভ্রান্তিতে থাকে। ভোটের সময় তারা জোট বাঁধে, তবে সব সময় সংশয়ে থাকে। মানুষকেই বিবেচনা করে বেছে নিতে হবে।